হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো অ্যাজ প্রমিসড আগের ভিডিওতে বলেছিলাম যে একজন রিকোয়েস্ট করেছিল যে ইফ এলস ইফ ল্যাডার এই টাইপের প্রোগ্রামসগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করতে। তো আজকের ভিডিওতে আমরা ইফ এলস ইফ ল্যাডার নিয়ে আলোচনা করব এবং স্ল্যাব ক্যালকুলেশন টাইপের প্রোগ্রামসগুলো করে ফেলব। ঠিক আছে, যদি তোমরা আগের লেকচারগুলো না দেখে থাকো অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই মিশনটাকে তোমরা সাপোর্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা ভালোবাসাই আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেবে নতুন কন্টেন্ট তৈরি করবার জন্য। ওকে, তো আজকে আমরা শুরু করব ইফ এলস ইফ ল্যাডার। ফাইন, রাইট? তো আমি একবার ইনটাকে রেড করে নিই। ইয়েস, তাহলে ইফ এলস ইফ ল্যাডার। ওকে, তো আমরা আগেই পড়েছিলাম যে ইফ এলস ইফকে কী বলা হয় না, কন্ডিশনাল কনস্ট্রাক্টস বলা হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন থাকে তাই না, কি বলা হয় না, কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনগুলো কিভাবে তৈরি করি আমরা? এই কন্ডিশনগুলো তৈরি করি আমরা ইউজিং অপারেটরস। বিশেষ করে আমরা কি ইউজ করি না, রিলেশনাল অপারেটর ইউজ করি, তাই তো? রিলেশনাল অপারেটরস অ্যান্ড আমরা কি ইউজ করি না, লজিক্যাল অপারেটর। তো এই দুটো অপারেটরের সেটগুলোকে ইউজ করে আমরা কি করি না, কন্ডিশনগুলো ফ্রেম করি। সেই কন্ডিশনগুলো কোথায় বসে না, ইফের মধ্যে বসে। তো ইফের মধ্যে কি হয় না, এই ইফের ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজের মধ্যে আমরা কি দিই না, কন্ডিশনটা দিই। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এখানে যে স্টেটমেন্টসগুলো লিখবে তোমরা সেগুলো এক্সিকিউট করবে। আদারওয়াইজ এলসের মধ্যে যদি আমরা কোনো স্টেটমেন্টস লিখি সেই স্টেটমেন্টসগুলো এক্সিকিউট হয়, রাইট? তো এই কন্ডিশনগুলোকে ফ্রেম করা হয় ইউজিং কি হয় না, ইউজিং রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর। তো এই কন্ডিশনটার আউটকামটা কি হবে, কি ফেরত দেয়, কি রিটার্ন করে না, ট্রু অথবা ফলস রিটার্ন করে। এই ভ্যালুগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় বুলিয়ান ভ্যালু। ঠিক আছে, বুলিয়ান ভ্যালুজ বলা হয়। এই ট্রুটা ইজ ইকুইভ্যালেন্ট টু 1 আর এই ফলসটা ইজ ইকুইভ্যালেন্ট টু 0। যেমন আমাদের কম্পিউটারের ভেতরে সার্কিটস থাকে, সেই সার্কিটের ভেতরে কারেন্ট যায় তো সেটা হচ্ছে কারেন্ট ফ্লো করছে মানে 1। যদি সুইচ অফ থাকে, কারেন্ট ফ্লো করে না, তো সেটা মানে হচ্ছে সুইচ অফ অর্থাৎ 0। তো এই ট্রুটা মানে হচ্ছে অন স্টেট আর ফলস মানে হচ্ছে অফ স্টেট। তো প্রোগ্রামের ভাষায় অফ আর অনকে ট্রু আর ফলস বলা হয়। ওকে, যে স্টেটমেন্টস, যে আমরা অপারেটার্সগুলো বলছি, যে স্টেটমেন্টগুলো তৈরি করব, কন্ডিশনগুলো ফ্রেম করব, সেই কন্ডিশনগুলোর অপারেটার্সগুলো রিলেশনাল অপারেটর কোনগুলো, আমি একটুখানি অপারেটার্সগুলো একটু কুইকলি আরেকবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের। যদি তোমরা আরও বিস্তারিতভাবে বুঝতে চাও তাহলে অপারেটার্সের যে লেকচারটা আছে প্লেলিস্টের মধ্যে চলে যাবে, ওই অপারেটার্সের লেকচারটা তোমরা একবার রিভাইজ করে নেবে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের কোথায় ছিলাম আমরা, না রিলেশনাল অপারেটর ছিলাম। তো এই রিলেশনাল অপারেটরটাকে আমরা কীভাবে দেখছি না, আমাদের কাছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকতে পারে, স্মলার দ্যান ইকুয়ালস টু থাকতে পারে, রাইট? ইকুয়ালস টু থাকতে পারে, নট ইকুয়ালস টু থাকতে পারে। এই অপারেটরগুলো দুটো অপারেন্ডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে এবং এরা সবাই কি করে না, ট্রু অথবা ফলস রিটার্ন করে। ঠিক আছে, কটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আমি। ওকে, তো রিলেশনাল অপারেটরসগুলো কী কী বলছিলাম আমরা, আমাদের কাছে স্মলার দ্যান হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে, ইকুয়ালস টু হতে পারে, নট ইকুয়ালস টু হতে পারে। ঠিক আছে, অথবা আমাদের কাছে হতে পারে স্মলার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এরকম আছে অনেকগুলো রিলেশনাল অপারেটর। ধরো আমাদের কাছে আছে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 5, তাহলে a গ্রেটার দ্যান b কী দেবে, কী আউটকাম দেবে, দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করছে যে a কি b এর থেকে বড়। যদি বড় হয় তাহলে এটা কি রিটার্ন করবে না, ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, সেরকম দেখো a স্মলার দ্যান b, এটা কি রিটার্ন করবে, a কি b এর থেকে ছোট, ছোট নয় তো, এর মধ্যে 10 আছে, b এর মধ্যে 5 আছে, তাহলে এটা ফলস হয়ে যাবে। সেরকম ধর a ইকুয়ালস টু b, এটা কি রিটার্ন করবে, এটাও ফলস দেবে, কারণ a আর b ইকুয়াল নয়, a 10 b 10। এবার যদি আমি a নট ইকুয়ালস টু b দিই তাহলে এটা কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে ট্রু। তো এরকম রিলেশনাল অপারেটরগুলো আমাদেরকে রিলেশন আর নির্ণয় করতে সাহায্য করে। এবার আমার যদি দুটো কন্ডিশনকে একসঙ্গে জয়েন করতে হয়, ওয়েন উই ওয়ান্ট, মানে যখন আমরা চাই দুটো কন্ডিশনকে, টু অর মোর, এক বা একের বেশি কন্ডিশনকে যদি আমরা কম্বাইন করতে চাই,
উই ওয়ান্ট টু অর মোর কন্ডিশনস টু বি কম্বাইন্ড, একসঙ্গে কম্বাইন করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব না লজিক্যাল অপারেটর ব্যবহার করব। ঠিক আছে, এই লজিক্যাল অপারেটরসগুলো কি করে না লজিক্যাল সেন্সটাকে বিল্ড করতে সাহায্য করে। যেমন ধরো আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি না যে এইটা যদি হয় আর তার সাথে এটাও যদি হয় তাহলেই আমি ওটা করব। যদি আজকে বৃষ্টি হয় আর যদি মাঠে কাদা না হয় তাহলে আমি খেলতে যাব। এই যে দুটোর মধ্যে অ্যান্ড আছে, আর কথাটা মানে কি দুটোই যদি হয় তাহলেই আমি খেলতে যাব, এটা অ্যান্ড আছে। আরেকটা এক্সাম্পল ধরো যে আমি যদি কলকাতা যাই তাহলে আমি চাঁদনি মার্কেটে যাব, তার মানে এটাও কিন্তু একসঙ্গে অ্যান্ড করা আছে। যদি যাই তাহলে এটা মানে অ্যান্ড, ওইটা যদি যাই ওখানে আমি তাহলে ওইখানেও যাব। এবার অরের একটা এক্সাম্পল ধরে নাও, আমি কফি খেতেও পারি অথবা চা খেতেও পারি, কোনো অসুবিধা নেই। তো এই অথবাটা যখনই দিচ্ছি মানে অর, মানে এইটাও হলে হয় আবার এটাও হলে হয়, কোনো অসুবিধা নেই। তো এইগুলো কি বলা হয় লজিক্যাল অপারেটর। তো অ্যান্ড হচ্ছে একটা লজিক্যাল অপারেটর যেটা আমরা এই অ্যাম্পারসেন্ট সিম্বল দিয়ে ব্যবহার করব। অর কীভাবে অর করব, অরের সিম্বলটাই বড় বড় দুটো দাড়ি চিহ্ন, এই দাড়ি চিহ্নগুলো তোমরা পেয়ে যাবে এন্টার সিম্বলের উপরে। শিফট টিপে এন্টার সিম্বলের উপরে বাটনটাকে প্রেস করলে এই বড় দাড়ি চিহ্নটা হয়, দুবার প্রেস করতে হবে অর। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে নট, মানে পুরো উল্টে দেওয়া, নেগেটিভ করে দেওয়া এক্সক্লামেটরি চিহ্নটা। যেমন ধরো আমি চা খাবো তার আগে যদি এক্সক্লামেটরি চিহ্ন লাগিয়ে দিই, মানে আমি চা খাবোটা ব্র্যাকেটের মধ্যে আছে তার আগে যদি এক্সক্লামেটরি চিহ্ন হয় তাহলে এটা ইকুইভ্যালেন্ট হবে আমি চা খাবো না, উল্টে যায়। মানে যদি এ হয়, এ যদি ট্রু হয় নট এ হয়ে যাবে ফলস। বোঝা গেল? এই নট অপারেটরটা কি করে না এই লজিক্যাল অপারেটরটা উল্টে দেয়, ভ্যালুটাকে উল্টো দেয়। ট্রু হলে ফলস হয়ে যাবে, ফলস হলে ট্রু হয়ে যাবে। অ্যান্ডটা দুটোকেই একসাথে হলে তবেই হবে একমাত্র। যেমন ধরো এ যদি নট ইকুয়ালস টু বি হয় অ্যান্ড এ যদি গ্রেটার দ্যান বি হয় তাহলেই আমি একটা কাজ আছে সেটা করব, ফর এক্সাম্পল। ঠিক আছে, তো আমি কি বললাম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো আমার কাছে যদি এর ভ্যালুটা যদি 10 হয় আর বি এর ভ্যালুটা যদি আমার 5 হয় তাহলে এই কন্ডিশনটার কি আউটকাম হবে, কি দেবে, ট্রু দেবে না ফলস দেবে। ঠিক আছে, এর মধ্যে দেখো 10 আছে, বি এর মধ্যে 5 আছে। 10 কি স্মলার দ্যান ইকুয়ালস টু বি, 10 কি 5-এর থেকে নট ইকুয়ালস টু বি, নট ইকুয়াল, ইয়েস। তাহলে এই পার্টটা কি আউটকাম দেবে না ট্রু দিল। ওকে, অ্যান্ড এবার ডান দিকটা ইভ্যালুয়েট করছি। ডান দিকে কি আছে, এ কি বি এর থেকে বড়, এ কি গ্রেটার দ্যান বি, এর মধ্যে 10 আছে বি এর মধ্যে 5 আছে, তাহলে ইয়েস ট্রু। তাহলে অ্যান্ডের দু সাইডেই ট্রু আছে, তাহলে এইটা আউটকাম দেবে ট্রু। তাহলে অ্যান্ডের ব্যাপারটা হচ্ছে অ্যান্ডে যদি দুটো কন্ডিশনে যদি ট্রু হয় আউটকামটা তাহলেই অ্যান্ডের আউটপুট ট্রু হয়, আদারওয়াইজ সবসময় ফলস হয়। যদি আমরা ট্রুথ টেবিল বানাতে চাই, ট্রুথ টেবিল মানে হচ্ছে যত রকমের কম্বিনেশন হবে সেগুলো আমরা 1 আর 0 দিয়ে এঁকে দেবো। এই বাঁ দিক আর ডান দিকের কন্ডিশনটাকে আমি এখানে লিখছি। দেখো যদি আমার এদিকে কন্ডিশনটাকে আমি C1 নাম দিচ্ছি আর ডান দিকের কন্ডিশনটাকে C2 নাম দিচ্ছি, তাহলে C1 অ্যান্ড C2 কত হবে এখানে আমি ছকটায় লিখব। তাহলে এটা কি হতে পারে, দুটো কন্ডিশনই ট্রু হতে পারে। তাহলে আমি দেখলাম অ্যান্ড কি দেবে না ট্রু দেবে। আমার হতে পারে যে এটা ট্রু এটা ফলস, অথবা এটা ফলস এটা ট্রু, অথবা দুটোই ফলস। তাই তো আমার টোটাল 4টে কম্বিনেশন এখানে সম্ভব। তাই তো দুটো কন্ডিশনে আছে, ট্রু ফলসের অল্টারনেট করে নাম্বার অফ পারমুটেশন কম্বিনেশন করলে 2 টু দি পাওয়ার 2 হবে, মানে 4টে কম্বিনেশন হয়, যেহেতু এখানে একটা দুটো ইনপুট আছে। ওকে, 2 টু দি পাওয়ার 2 কম্বিনেশনস হয়, মানে 4। অ্যান্ড কী করছে না দুটোই যদি ট্রু হয় তাহলেই ট্রু, আদারওয়াইজ সবার জন্য ফলস। যে কোনো একটা ফলস হলেই ফলস, মানে ইকুইভ্যালেন্ট টু 1 0 0 0। এখানে তোমরা টিগুলোকে ধরতে পারো 1 আর ফলসগুলো হচ্ছে 0, রাইট? তো অ্যান্ডটা ঠিক এরমভাবে কাজ করে। এবার আমাদের অরটা কীভাবে কাজ করে না, অরটা দেখো অরের লজিকটা হচ্ছে তোমার দুটোই যদি যে কোনো একটা কন্ডিশন হলেই হবে। ধর আমি বললাম এ আর নট ইকুয়ালস টু, আমি যদি বলি এ নট ইকুয়ালস টু বি অর এ স্মলার দ্যান বি,
তাহলে এটার আউটকাম কী হবে আমরা খুঁজব। ঠিক আছে, সেম এক্সাম্পল, এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 5 আছে। ওকে, তাহলে প্রথম দেখ 10 কি নট ইকুয়ালস টু বি, 10 কি নট ইকুয়ালস টু 5, ট্রু, হ্যাঁ সত্যি কথা তো, তাই না? অর ডান দিকটা এভ্যালুয়েট কর, এটা কন্ডিশন C1, এটা হচ্ছে আমার কন্ডিশন C2। এ কি স্মলার দ্যান বি, এ কি বি এর থেকে ছোট না, ছোট নয়, এটা ফলস। তাহলে অরের C1টা হচ্ছে বাঁ দিকের কন্ডিশনটা ট্রু দিয়েছে, আবার ডান দিকের কন্ডিশনটা ফলস দিয়েছে, তাহলে আউটকামটা কি হবে? আউটকামটা হবে ট্রু, কারণ অরের যে কোনো একটা ট্রু হলেই হলো, রাইট? যে কোনো একটা ট্রু হলেই হবে, অথবা দুটো ট্রু হলেও হবে, আর দুটো ফলস হলেই একমাত্র ফলস। এটার ট্রুথ টেবিলটা একটা সামারি করে বুঝে নেওয়া যাক কত রকমের পারমুটেশন কম্বিনেশন হতে পারে। আমি এদিকে C1 কন্ডিশন, এদিকে C2 কন্ডিশন লিখছি, আর এখানে C1 অর C2 লিখলাম। ঠিক আছে, টোটাল আমার 4টে কন্ডিশন হবে, কম্বিনেশন হবে, রাইট? কারণ এখানে আমার 2 টু দি পাওয়ার 2 হবে, দুটো আছে, তাহলে আমার এখানে এটা ট্রু, এটা ট্রু হতে পারে, এটা ট্রু, এটা ফলস হতে পারে, এটা ফলস, এটা ট্রু হতে পারে, দুটোই ফলস হতে পারে, রাইট? দুটোই ট্রু হলে অবশ্যই ট্রু হবে। ট্রু C1 অর CF, C1 অর C2, যে কোনো একটা ট্রু, মানে C1 ট্রু হয়ে গেলেও ট্রু হবে। আবার এখানে C2 ট্রু কিন্তু C1 ফলস, অরের যে কোনো একটা ট্রু হলেই ট্রু, তাহলে এটাও ট্রু হবে। এবার এখানে দুটোই ফলস, মানে এইটাও না আবার এইটাও না, অরের মধ্যে দুটোই না হলে, দুটোই ফলস হলে আউটকাম ফলস হয়ে যাবে। এটা ইকুইভ্যালেন্ট টু 1 1 1 0, এগুলো হয়ে যাবে 1 1 1 0 0 1 0 0। ঠিক আছে, এখানেও সেম, ট্রুগুলোকে তোরা 1 বলতে পারিস, আর ফলসগুলো ইকুইভ্যালেন্ট টু 0 এখানে। ঠিক আছে, তো অরগুলো এইভাবে কাজ করে। আর নটটা কীভাবে কাজ করে? আর নট পুরো কন্ডিশনটাকেই উল্টে দেয়। C1 যদি আমার 1 হয় তাহলে নট C1 হয়ে যাবে 0, আর 0 হলে 1, মানে জাস্ট কন্ডিশনের ভ্যালুটাকে উল্টে দেবে। মানে এটা যদি ট্রু হয় তাহলে নট C1 হয়ে যাবে ফলস, এটা যদি আমার ফলস হয় তাহলে নট C1 হয়ে যাবে ট্রু, অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের লজিক্যাল অপারেটরগুলো আর রিলেশনাল অপারেটরগুলো। তাহলে আমরা এতক্ষণ অবধি কী কী দেখলাম? আমরা এখানে কুইকলি একটু রিভাইজ করে নিলাম যে ইফ এলস দুটো থাকে, কন্ডিশানগুলোকে ফ্রেম করতে হবে, সেই কন্ডিশানগুলোর কী আসে না, ট্রু অথবা ফলস আসে, এবং সেই কন্ডিশানগুলোকে ফ্রেম করতে গেলে আমাদেরকে রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটরের সাহায্য নিতে হবে। ভেরিয়াস কাইন্ডস অফ অপারেটরগুলোকে একটুখানি কুইকলি রিভাইজ করে ফেলেছি। এবার আমরা চলে আসব আমাদের ইফ এলস ইফ ল্যাডারে। এবার এরকম হতে পারে যে একটাই কন্ডিশন আছে আর তার এলস আছে, এরকম না হতেও পারে, আমার একাধিক আমাদের থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে। তখন কি হয় না, ইফ এলস আবার ইফ চেন করতে হবে। ঠিক আছে, এটাকে চেনিং বলা হচ্ছে, ল্যাডার বলা হচ্ছে, সিঁড়ি। সিঁড়ি মানে সিঁড়ির যেমন পরপর ধাপ থাকে না আমাদের, এরকম একটা ধাপ আবার একটা ধাপ আর একটা ধাপ, সেরকম এরকম ইফ আর একটা এলস ইফ, আবার একটা এলস ইফ, আবার একটা এলস ইফ, এরকম করে লাস্টে একটা এলস দিয়ে শেষ হবে, এরকম ধাপে ধাপে চলবে। এই চেনটাকে তাই না বলা হয় ইফ এলস ইফ ল্যাডার, সিঁড়ি। এবার ধর কীরকম স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা কীরকম, সেই সিনট্যাক্সটা একটুখানি দেখে নে আগে। আমি বলেইছি যে প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স, লজিক আর ম্যাথস এটার উপরই পুরো দাঁড়িয়ে আছে। তো ইফ আমার এখানে কন্ডিশন, প্রথম কন্ডিশনটা কন্ডিশন 1, যদি এটা হয় ট্রু হয় তাহলে এখানে আমরা স্টেটমেন্টসগুলো লিখে দিলাম। ঠিক আছে, এবার যদি এটা না হয় তাহলে কি হবে? তাহলে আমি কি লিখবো না, এখানে এলস ইফ লিখবো, দিয়ে আবার পরের কন্ডিশনটা রাখবো এখানে, কন্ডিশন 2। এবার এটা যদি হয় তাহলে এখানে স্টেটমেন্ট লিখে দেবো। এই ইফটার এলস হচ্ছে এইটা, এই এলসের মধ্যে আবার একটা ইফ লিখে দিয়েছি, তাহলে এই ইফটারও একটা এলস হওয়া উচিত, সেই এলসটা নিচে লিখলাম, আবার তার ভেতরে আবার একটা ইফ লাগিয়ে দিচ্ছি। এটা কিছুই নয় যে ইফ এলসের জাস্ট চেন করে দেওয়া হচ্ছে, একটার সাথে আর একটা জয়েন করে দিয়েছি আমরা, আর কিছুই না। আবার এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর পরের লাইনগুলো এক্সিকিউট হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার এরকম অনেক কন্ডিশন হতে পারে, লাস্টে কি করবো না, লাস্ট কন্ডিশনটাকে আমরা এলসের মধ্যে ফেলে দেবো, মানে যদি একটাও না হয় তাহলে এটা হবে। এটা মাথায় রাখতে হবে যে ইফ এলস, এলস ইফ এলস, এটা রাখলে কি হয় না, যে কোনো একটা কন্ডিশনই কিন্তু ও চেক করবে,
যদি এটা ট্রু হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট করেই এখানে কিন্তু শেষ, আর বাকিগুলোকে আর ভ্যালিডেট করতে যাবে না, বাকিগুলো চেক করতে যাবে না। আমি আবার রিপিট করছি, ধর আমার এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু এইটা ট্রু হলে এই কারেসপন্ডিং স্টেটমেন্টসগুলি এক্সিকিউট হবে এইখানটা, বাকি কন্ডিশনগুলো আর দেখতেও যাবে না, ঠিক আছে। আবার ধর প্রথম কন্ডিশনটা ফলস এসছে, এখানে ফলস এসছে, তাহলে কি আমার পরেরটা চেক করবে, আবার এটাও ফলস এসছে তাহলে পরেরটা চেক করবে, এবার এটা ট্রু এসে গেছে তখন কিন্তু এই পার্টটা এক্সিকিউট করবে। আবার ধর এইটাও চেক করলো, এক্সিকিউট করলো, ফলস আসছে, এই কন্ডিশনটাও ফলস আসছে, এই কন্ডিশনটা ফলস আসছে, তাহলে একদম নিচে চলে গিয়ে লাস্টে এলসের মধ্যে যা থাকবে সেগুলো এক্সিকিউট করে দেবে। তার মানে ইফ এলস ইফ ল্যাডারে যে কোনো একটা ব্লকই এক্সিকিউট হয়, ঠিক আছে। এবার এই ইফ এলস ইফ ল্যাডারটাকে আমরা কি করব না, একটা প্রোগ্রামের এক্সাম্পল নিয়ে আমরা প্র্যাকটিস করে নিই। তো আমি আগের যে লেকচারটা ইফ এলস ইফটা বুঝিয়েছিলাম সেখানে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে ইনপুট 3 নাম্বারস অ্যান্ড ফাইন্ড দ্য হাইয়েস্ট নাম্বার, তাই তো, ওটা খুব ইজি ছিল। এবার ধর আমাদের একটা প্রোগ্রাম দিয়েছে যে ইনপুট 3 sides of a triangle and check whether it is isosceles, equilateral or scalene triangle. ট্রায়াঙ্গেলের ভ্যারাইটি টাইপগুলো জানিস তো? আইসোসেলেস মানে দুটো সাইড ইকুয়াল, ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হলে এটাকে বলা হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যার তিনটে সাইডই ইকুয়াল তাদেরকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই কোণগুলো সব 60 ডিগ্রি করে হয় প্রত্যেকটা, রাইট। স্কেলিন ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যেই ট্রায়াঙ্গেলগুলোর একটা সাইড ও এ বি সি তিনটেই কিন্তু নট ইকুয়াল, ঠিক আছে, কেউ কারোর সঙ্গে ইকুয়াল নয়, ঠিক আছে। তো আমরা তিনটে সাইড নেব ইনপুট ট্রায়াঙ্গেলের, আমাদের চেক করতে হবে ইকুইল্যাটারাল, স্কেলিন আর আইসোসেলেস কিনা। তাহলে এখানে আমাদের মাল্টিপল কন্ডিশন আছে, যে কোনো একটাই ট্রু হবে, আর ট্রায়াঙ্গেলটা অথবা ইকুইল্যাটারাল হতে পারে, স্কেলিন হতে পারে, অথবা আইসোসেলেস হতে পারে, যে কোনো একটাই হবে, তাই না। তো আমরা কি করব না, কন্ডিশন ফ্রেম করব, ঠিক আছে। তাহলে প্রোগ্রামটা লিখে দেওয়া যাক। আচ্ছা, লজিকটা কী হবে, লজিকটা একটুখানি তোরা বুঝে নে। লজিকটা কি, প্রথম কন্ডিশন হচ্ছে আমার এ যদি বি এর সঙ্গে ইকুয়াল হয় অ্যান্ড বি যদি সি এর সঙ্গে ইকুয়াল হয়, তাহলে তিনটে সাইডই ইকুয়াল, তাহলে আমরা তখন বলবো এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার যদি ধর এ বি এর সাথে ইকুয়াল অর বি সি এর সঙ্গে ইকুয়াল অর সি এর সঙ্গে ইকুয়াল, যে কোনো একটা যদি ট্রু হয়, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে তো যে কোনো দুটো সাইড ইকুয়াল হতে পারে, তুই তো জানিস না এবিসির মধ্যে কোনটা কার সাথে ইকুয়াল হবে। তিনটেই যদি ইকুয়াল হয় তাহলে আমরা প্রথমেই বলে দেবো ইকুইল্যাটারাল। তারপরের কন্ডিশন চেক হবে, যদি যে কোনো দুটো যদি ইকুয়াল হয় তাহলে এটা কি হয়ে যাবে, আইসোসেলেস হয়ে যাবে, কারণ আইসোসেলেস ট্রায়াঙ্গেলে দুটো সাইড ইকুয়াল হবে। আর লাস্টে এলসে যদি তিনজনাই যদি নিজের মধ্যে ইকুয়াল না হয়, দুটো সাইড নিজেদের মধ্যে ইকুয়াল না হয়, তাহলে আদার কেসটা কী পড়ে থাকছে, কেউ কারোর সঙ্গে ইকুয়াল নয়, কোনো কেউ ইকুয়াল নয়, নট ইকুয়াল টু ইচ আদার, এবিসি, তখন আমরা বলে দেবো স্কেলিন ট্রায়াঙ্গেল। বোঝা গেল? তাহলে আমাদের এখানে একটা ইফ, এখানে একটা এলস ইফ, আর এখানে একটা এলস হয়ে যাবে, ইফ এলস ইফ চেন তৈরি করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এবার লজিকটা বুঝে গেছি, এবার আমরা প্রোগ্রামটা করে নিই। হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আমাদের প্রথমেই দিতে হয়, রাইট। তারপরে কী করবো না, আমরা প্রোগ্রামের মেন মেথডটাকে লিখব ইন্ট মেন। আমাদের তিনটে সাইড ইনপুট নিতে হবে, তাহলে আমাদের এখানে ইন্ট এ বি সি তিনটে সাইড ইনপুট নিতে হবে। তাহলে ইউজারকে একটা প্রম্পট দিয়ে দিই যে প্রিন্ট এফ এন্টার দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার স্ক্যান এফ এর মাধ্যমে আমরা কি করবো না, ইনপুটগুলো নিয়ে নেব। স্ক্যান এফ %d ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, %a, এরকম আমি আবার পরপর
তিনটে সাইডকে ইনপুট দিয়ে দিলাম। আমি ভেঙে ভেঙে লিখছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। অ্যাম্পারসেন্ট বি রাখলাম। এরকম সেমভাবে আমি আবার একটা স্ক্যানএফ দিলাম, দিয়ে থার্ড সাইডটাকে, ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটাকেও ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে। আমার ইনপুট নেওয়া কমপ্লিট। এবার ইনপুট নেওয়া হয়ে যাওয়ার পর কি করতে হবে আমাকে, এবার কন্ডিশন চেকগুলো করতে হবে। এবার এখানে আসল খেলাটা শুরু হবে। তাহলে ইফ এ যদি ইকুয়ালস টু বি হয়, অ্যান্ড বি যদি ইকুয়ালস টু সি হয়, অ্যান্ড সি যদি ইকুয়ালস টু এ হয়, এ বি এর সাথেও ইকুয়াল, বি সি এর সাথে ইকুয়াল, অ্যান্ড সি ও এর সাথে যদি ইকুয়াল হয়, অ্যান্ড মানে প্রত্যেকটাই যদি ট্রু হয়, প্রত্যেকটাই যদি সত্যি কথা হয়, তাহলে আমি কি করব না, প্রিন্ট করে দেবো যে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? যে লজিকটা আমরা বুঝলাম সেটাকেই জাস্ট সিনট্যাক্সের ভাষায় লিখে দিতে হচ্ছে, আর কিছুই না। একদম ভয় পাবি না, কোডিংকে এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, একদম স্টেপে স্টেপে বুঝলেই সব সম্ভব। এবার পরেরটা হচ্ছে আমার যে কোনো দুটো ইকুয়াল হতে পারে। তাহলে এ যদি বি এর সাথে ইকুয়াল হয়, ইকুয়ালস টু রিলেশনাল অপারেটর, দুটোর মধ্যে ইকুয়ালিটি চেক করছে। অর মানে এটা হতে পারে, অথবা যদি আমার বি সি এর সাথে ইকুয়াল হয়, অথবা সি যদি এ এর সাথে ইকুয়াল হয়, যে কোনো একটা ইকুয়াল হলেই তো হলো, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই তো হয়ে গেল, তাই না? অরের মধ্যে আবার যে কোনো একটা স্যাটিসফাই করে দিলে বাকিগুলোকে আর চেক করে না। ধর এটা ফলস এলো, তাহলে এটা চেক করবে, এটা ট্রু এলো, এটাকে আর চেক করতেই যাবে না। আবার ধর এটা ফলস এলো, এটাও ফলস এলো, তাহলে এটাকে চেক করবে, এটা যদি ট্রু আসে তাহলে হবে, এটা যদি ফলস চলে আসে তাহলে এলসি চলে যাবে। বোঝা গেল? অরের মধ্যেও যে কোনো একটাকে চেক করলেই হয়ে যায়, আর পরেরটায় যাবে না। তখন যে কোনো দুটো ইকুয়াল হয়ে গেলে কি করব, তখন আমরা বলবো যে ইট ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ইট ইজ আ আইসোসেলেস ট্রায়াঙ্গেল। হয়ে গেল। আর আমার পড়ে রয়েছে লাস্ট কন্ডিশনটা, যেই কন্ডিশনটা হচ্ছে যদি আমার একটাও ইকুয়াল না হয়, তো সেটাকে আর লিখতে হবে না নট ইকুয়ালস টু দিয়ে, ডাইরেক্টলি ওটাকে প্রিন্টএফ করে দে এলসের মধ্যে, তাহলেই হয়ে গেল যথেষ্ট, যে স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার আমি রিটার্ন 0 করে দেবো, ফাংশন বন্ধ হয়ে গেল। বোঝা গেল? তো আমাদের প্রোগ্রামটা এইটা। আমি আরেকবার উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তোরা যদি খাতায় লিখছিলি তাহলে ওটাকে পুরো পজ করে লিখে নে। ইনপুট নেওয়া হয়ে গেল, ইনপুট নেওয়ার পর এবার চেক করছি, চেক করে আমরা এখানে কন্ডিশনগুলো লিখে নিচ্ছি। তো এবারে আমি ড্রাই রান করে দেখে নেবো। সবসময় আমি বলি তোদেরকে, অ্যাডভাইস করি এটাই, যে ড্রাই রান করে নিবি। ড্রাই রান করলে কী হয় না, তোর মাথায় ঢুকে গেল যে কম্পিউটার কীভাবে রান করছে। যত এরকম প্র্যাকটিস করবি লিখে লিখে, তত কিন্তু তোরা এক্সপার্ট হতে থাকবি। ধর এ বি আর সি আমি ইনপুট দিলাম, ধর এর মধ্যে আমার 6 আছে, বি এর মধ্যেও 6 ইনপুট দিয়েছে ইউজার, সি এর মধ্যেও 6 দিয়েছে, তাহলে কি হবে, এখানে 6, এখানেও 6, এখানেও 6 ঢুকে গেল এ বি সি এর মধ্যে। তাহলে ফার্স্টই কন্ডিশন চেক করছে, এ কি বি এর সাথে ইকুয়াল, হ্যাঁ, অ্যান্ড বি কি সি এর সঙ্গে ইকুয়াল, হ্যাঁ, সি কি এর সঙ্গে ইকুয়াল, হ্যাঁ, তিনটেই কন্ডিশনে ট্রু দেবে, সবাই হচ্ছে 6, তাহলে এটা ট্রু হয়ে গেল, প্রিন্ট করে দিলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ব্যাস কমপ্লিট। তারপরে এগুলো চেক করতে যাবে না, কারণ ইফ এলস ইফে বললাম না যে একটা কন্ডিশন ইফে একটা যদি এক্সিকিউট করে যায়, বাকিগুলোকে আর চালায় না, এটা এখানেই শেষ। এটা তাহলে আউটপুট আসবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। নেক্সট এক্সাম্পল, ধর আমার এ এর মধ্যে হচ্ছে 5, বি এর মধ্যে হচ্ছে 6, সি এর মধ্যে হচ্ছে 5, তখন কি হবে, তাহলে এখানে 5, 6, 5 ঢুকে গেল এ বি সি এর মধ্যে, তিনটে ভ্যালু ইনপুট দিয়েছে ইউজার। ফর এক্সাম্পল প্রথম কন্ডিশন চেক করছে, এ কি বি এর সাথে ইকুয়াল, না, বি কি সি এর সঙ্গে, আচ্ছা যখনই এ কি বি এর সঙ্গে ইকুয়াল না হয়ে গেল, মানে এখানে 0 হয়ে গেল, ফলস। ফলস অ্যান্ডের মধ্যে প্রথম কন্ডিশনটা যদি 0 হয়ে যায়, তাহলে আর বাকিগুলোকে চেক করতেই যাবে না, কারণ এটা যদি 0, তার মানে কি ফলস হয়েই গেছে। অ্যান্ডের নিয়ম কি ছিল, অ্যান্ডের নিয়ম ছিল যে সবাই যদি ফলস হয়, যে কোনো একটাও যদি ফলস হয় তাহলেই ফলস, তাই না? আমরা এখানে ট্রুথ টেবিল করলাম না, এই যে আমি আরেকবার তোদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমরা ট্রুথ টেবিল করেছিলাম অ্যান্ডে,
যে কোনো দেখ, যে কোনো একটা ফলস হলেই আউটপুট ফলস হচ্ছিল, তাই না? ফলস হলেই ফলস, আউটপুট ফলস। একমাত্র তখনই ট্রু হচ্ছে যখন আমার সবাই ট্রু, সব কন্ডিশনগুলো ট্রু। তাহলে কি হচ্ছে, অ্যান্ডে যে কোনো একটাকে আমার জিরো, প্রথমেরটাই যদি ফলস হয়ে যায় তাহলে আর পরের কন্ডিশনগুলোকে চেক করতেই যাবে না। ফাইন, বোঝা গেল? তাহলে প্রথম কন্ডিশনটা আর চেক হলো না, ফলস হয়ে গেল, এটা এন্টায়ারলি পুরোটা ফলস। নেক্সট এখানে আমার ইফ এলসে আসবে, এলসে এবার চেক করছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তো এবার দেখ যে আমার এই কন্ডিশনে ঢুকছে, এর মধ্যে কত আছে? 5 আছে, বি এর মধ্যে 6 আছে, সি এর মধ্যে 5 আছে। তাহলে পরের কন্ডিশনে এলো এ কি বি এর সঙ্গে ইকুয়াল? নো, আর এটা ফলস। বি কি সি এর সঙ্গে ইকুয়াল? বি কি সি এর সঙ্গে ইকুয়াল? ফলস। পরেরটা এলো সি কি এ এর সঙ্গে ইকুয়াল? ট্রু, কারণ সি এর মধ্যে 5, আবার এর মধ্যেও 5 আছে, 5, তাহলে এটা ট্রু হয়ে গেল। তাহলে অরের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু, তাহলে এটা এক্সিকিউট করে প্রিন্ট হয়ে যাবে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পলটা। এবার থার্ড এক্সাম্পল হচ্ছে আমার, যদি তিনটেই যদি নট ইকুয়াল হয়, কেউ কারোর সঙ্গে ইকুয়াল নয়, এ আমার 6, বি আমার 7, সি আমার ধর 8, তাহলে এইটা যদি ইনপুট হয় তাহলে কি হবে? তাহলে এখানে স্ক্যানএফগুলোতে পুরো ঢুকে যাচ্ছে তিনটে ভ্যালু, 6, 7, 8। প্রথম কন্ডিশন চেক করছে, এ কি বি এর সাথে ইকুয়াল? না, ফলস। 6 নট ইকুয়ালস টু 7, তাহলে প্রথম কন্ডিশনই ফলস হয়ে গেল, তাহলে আর বাকিগুলোকে আর চেকই করলো না। পরের এলসিপে চলে এলো, ঠিক আছে। 6 কি ইকুয়ালস টু 7? না। বি কি মানে 7 কি ইকুয়ালস টু 8? না। 8 কি ইকুয়ালস টু 6? না। তাহলে এটা পুরোটাই ফলস হয়ে গেল, অরে একটাও ট্রু নেই, মানে পুরোটা ফলস। এবার এলসে চলে এলো, এলসে ডাইরেক্টলি প্রিন্ট আছে স্কেলিং, তাহলে স্কেলিং ট্রায়াঙ্গেল প্রিন্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল? এইভাবে আমাদের ইফ এলসি ল্যাডারটা চেক করে চলে, তো একটাও আমাদের এক্সিকিউট হয় না, ঠিক আছে। এরপরে আমি আরেকটা এক্সাম্পল বোঝাবো, সেটা হচ্ছে স্ল্যাব ক্যালকুলেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম স্কুলের ছেলেমেয়েদের জন্য আর কলেজের ছেলেমেয়েদের জন্যও। ধর আমার ইলেকট্রিসিটির বিলের ক্যালকুলেশনটা দিয়েছে, ধর আমাকে বলেছে ইনপুট দ্য ইউনিটস টু বি কনজিউম। একটা বাড়ির যে হাউস হোল্ড কারেন্টে ইউনিট ওঠে না, ইলেকট্রিসিটি ইউনিট, সেটা স্ল্যাবে ক্যালকুলেট হয়। তো ইনপুট দ্য ইউনিটস টু বি কনজিউম বাই আ হাউস হোল্ড, একটা বাড়ির কত ইউনিট কারেন্ট পড়েছে সেটা ইনপুট দিতে বলেছে। অ্যান্ড ক্যালকুলেট দ্য ইলেকট্রিসিটি বিল, অ্যান্ড ক্যালকুলেট দ্য ইলেকট্রিসিটি বিল অ্যামাউন্ট। ধর এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা, ধর এরকম বলে দিয়েছে প্রথম 100 ইউনিটের জন্য বলেছে ধর 6 টাকা করে, ঠিক আছে। তারপরের 150 ইউনিট বলেছে ধর 7 টাকা করে, আর তারও ঊর্ধ্বে, তারও উপরে যদি হয় তখন বলেছে ধর 8 টাকা পার ইউনিট, ঠিক আছে। আমার হয়তো রেটগুলো ঠিক নাও হতে পারে, কিন্তু আমি জাস্ট প্রোগ্রামের বোঝানোর ক্ষেত্রে আমি তোদের একটা এক্সাম্পল দিলাম। ধর এটা হচ্ছে আমার প্রোগ্রামটা, বাড়িতে কত ইউনিট কারেন্ট পুড়েছে সেটা ইনপুট হবে ইউনিটটা, আর এই স্ল্যাবগুলোর ওপরে ক্যালকুলেট করতে বলছে ইলেকট্রিক বিলের অ্যামাউন্টটা। প্রথম 100 ইউনিট হচ্ছে 6 টাকা পার ইউনিট, তারপরের 150 ইউনিট হচ্ছে 7 টাকা পার ইউনিট, তারপরের যতটাই যাই হোক না কেন 8 টাকা প্রতি ইউনিটে কাটতে বলেছে, ঠিক আছে। ধর লেটস সে আমাদের এক্সাম্পল, আমাদের ইউনিট খরচা হচ্ছে ধর 302 ইউনিট পুড়েছে, এটা আমাদের ইউনিট ইনপুটটা, ঠিক আছে। তাহলে আমাদের প্রোগ্রামটা কী করে প্রথমে চেক করছে, প্রথম 100 এর মধ্যে আছে, হ্যাঁ আছে, তো এটাকে ব্রেকআপ করতে পারবো তো আমি 100 প্লাস, তারপরে নেক্সট 150 আছে, হ্যাঁ আছে। এবার 250-এর ওপরে কতটা আছে না, 302 থেকে তুই 250 বাদ দিয়ে দে, বাকি যে অংশটা সেটাই এই স্ল্যাবের মধ্যে পড়বে। তুই প্রথম 100-র জন্য কত টাকা করে রেট, প্রথম 100-র জন্য 6 টাকা করে, তারপরে 150-র জন্য কত টাকা রেট, 7 টাকা করে, 150 × 7 হবে। আর বাড়তি অ্যামাউন্টটা মানে 250-এর ওপরে প্রথম 100, তারপরে 150, মানে 100 প্লাস 150 করলে 250 হয়। 250-এর ওপরে যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে 8 টাকা করে।
এইটাই হচ্ছে আমার টোটাল কস্ট, টোটাল বিল অ্যামাউন্ট। তাহলে এই জিনিসটাই যে ধাপে ধাপে ক্যালকুলেশনটা হচ্ছে, এটাকে আমাদের ইফ এলস ইফে সাজাতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রোগ্রামে যাই ইনপুট দিক না কেন, 302 হতে পারে, 504 হতে পারে, 1200 হতে পারে, তো আমাদের প্রোগ্রামটা যেন ঠিকভাবে প্রত্যেকটা স্ল্যাব ওয়াইজ ক্যালকুলেশন করে আমাদের বলে দেবে যে এত টাকা খরচা হচ্ছে। তো কীভাবে করবো এবার দেখ, আমি এখানে প্রোগ্রামটা লেখা চালু করছি। কোশ্চেনটা তোরা খাতায় লিখে নে, খাতায় লিখে নেওয়ার পর আমি যেমন করে করছি সেটা দেখ। ঠিক আছে, ঠিক আছে, আমি চালু করলাম হ্যাশ ইনক্লুড, এটা দিতেই হবে জানিস তোরা। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ওই স্ক্যানে প্রিন্ট এগুলো লেখার জন্য আমার লাগে stdio.h। ঠিক আছে, আবার এখানে ইন্ট নেই, আচ্ছা থিকনেসটা মনে হচ্ছে কমে গেছে। ওকে, তাহলে আমার এখানে কি ইনপুট হবে, ইউনিটটা ইনপুট নিতে হবে। তাহলে আমি এখানে ফ্লোট নিচ্ছি, কারণ পয়েন্টেও হতে পারে, তো ফ্লোট ইউনিট আর কস্ট, যেটা টোটাল কস্ট হবে খরচাটাও এখানে আমি কস্ট হিসেবে নিয়ে নিলাম। আচ্ছা, ইউনিটটা ইনপুট হবে, কস্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিন্টএফ ইউজারকে বলে দিলাম এন্টার দ্য ইউনিট। ইউজার এবার ইনপুটটা দিয়ে দেবে, স্ক্যানএফ এর মাধ্যমে ওটা রিড করে নি। স্ক্যানএফ %d %, লোকেশন অ্যাড্রেসটাকে, কার অ্যাড্রেস না কোন ভেরিয়েবলে স্টোর করবো না, ইউনিটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ইনপুট হয়ে গেছে, এবার আমার কন্ডিশনগুলো হবে। প্রথম কন্ডিশনটা কি বলছে না, প্রথম 100 ইউনিটের জন্য 6 টাকা। তাহলে প্রথম ইফ কন্ডিশন হবে যদি আমার ইউনিটটা 100 বা 100 থেকে ছোট হয়, তাহলে রিলেশনাল অপারেটর ব্যবহার করব স্মলার দ্যান ইকুয়ালস টু 100। 100 বা 100 থেকে যদি ছোট হয় তাহলে আমার কস্ট কত হবে, কস্ট হয়ে যাবে যত ইউনিট আছে সেই ইউনিটের সঙ্গে 6 টাকা করে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ইউনিট ইন্টু কেন লিখলাম, 100 ইন্টু কেন লিখলাম না, কারণ ইউনিটের ভ্যালুটা তো 100 নিচে যে কোনো কিছু হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, তো সেটা ইন্টু 6 হবে। ঠিক আছে, নেক্সট কন্ডিশন এলস ইফ, পরেরটা বলেছে নেক্সট 150, তার মানে কি 100 থেকে বড়, 100 থেকে বেশি, অ্যান্ড দেখ দুটো কন্ডিশনকে কম্বাইন করছি, লজিক্যাল অপারেটর আর এটা রিলেশনাল অপারেটর। গ্রেটার দ্যান, যদি ইউনিট 100 থেকে বড় হয়, অ্যান্ড ইউনিট যদি ছোট হয় কার থেকে না 100-র উপরে নেক্সট 150 অ্যাড করলে কত হয়, 250 হয়। তাহলে 250-র মধ্যে আর 100 থেকে উপরে যদি হয়, এই রেঞ্জের মধ্যে যদি হয়, গ্রেটার দ্যান 100 অ্যান্ড স্মলার দ্যান 250 যদি হয়, তাহলে আমার নেক্সটে কস্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে না, গ্রেটার দ্যান 100 মানে কি 100 আছেই, তার মানে স্যাঙ্গুইন আমরা শিওর যে প্রথম 100টা আছেই, তাহলে 100 ইন্টু 6.0 প্লাস 100-র উপরে 100-র ঊর্ধ্বে যে পার্টটা আছে সেইটা ইন্টু কত টাকা করে না 7 টাকা করে রেট দিয়েছি, তাই তো। কোশ্চেনে কত ছিল, 7 ছিল, তাহলে নেক্সট 150-র জন্য আমরা 7 টাকা করে রেট অ্যাপ্লিকেবল ওটা করে ফেলেছি। এবার এলস যদি এরও বা ওপরে হয়, মানে 250-র ওপরে যদি হয় আমার ইউনিটটা, তখন কি হবে, তখন আমার কস্ট ইকুয়ালস টু হয়ে গেল 100 তো থাকবেই, 100-র জন্য 6 টাকা প্লাস তার উপরে 150 নিশ্চয়ই আছে, তবে তো ঊর্ধ্বে গেছে, 250-র ঊর্ধ্বে গেছে তখনই, যদি 100 থাকে 150 থাকে মানে 250 আছেই, তার ঊর্ধ্বে গেলে তখন আমাদের 8 টাকা বলেছিল, তাহলে 150-র জন্য 7 টাকা, আর ইউনিট মাইনাস যদি আমরা 250 করে দিই তাহলে 250-র ঊর্ধ্বে পার্টটা চলে আসবে, অ্যাবাভ পার্টটা, সেটার জন্য 8 টাকা করে রেট হয়ে গেল। এবার লাস্টে প্রিন্ট করে দে যে এত তোমার হচ্ছে কস্ট, দ্য কস্ট ইজ ইকুয়ালস টু %d, কি হবে না কোন ভেরিয়েবলটা না কস্ট, কস্টকে আমরা প্রিন্ট করে দেবো, বোঝা গেল। আর লাস্টে আমাদেরকে রিটার্ন 0 করে দিয়ে আমরা বন্ধ করে দিলাম, ফাংশন ক্লাস বন্ধ হয়ে গেল। এবার প্রোগ্রামটা আরেকবার দেখে নিই প্রথম থেকে,
তাহলে আমরা কি করছি, প্রথমে ইউনিটটাকে ইনপুট নিয়ে নিলাম ইউনিট ভেরিয়েবলের মধ্যে। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট স্ল্যাব, প্রথম স্ল্যাব এটা আমাদের, ঠিক আছে, প্রথম স্ল্যাব। তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ল্যাব, আর তারপরে এটা হচ্ছে আমাদের থার্ড স্ল্যাব অ্যাবাভটা। তাই জন্য এটাকে বলা হয় স্ল্যাব ক্যালকুলেশন, স্ল্যাবের মতো ধাপে ধাপে ক্যালকুলেশনটা হচ্ছে। বোঝা গেল? তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওতে দুটো প্রোগ্রাম আলোচনা করার। একটা আমরা করলাম আইসোসেলেস স্কেলিং আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর এটা করলাম আমরা স্ল্যাব ক্যালকুলেশন। তো এই প্রোগ্রাম দুটোকেই তোরা কী করবি না, খাতায় তো লিখবি, ড্রাই রান করবি এবং অনলাইন কম্পাইলারে রান করে নেবি। কীভাবে রান করতে হয় আমি আগের লেকচারগুলোতে বুঝিয়েছিলাম। আগের লেকচার একদম স্টার্টিং লেকচারগুলোতে ইজিলি বোঝানো ছিল যে কীভাবে কোড শেপ অনলাইন কম্পাইলারেই তোরা রান করতে পারবি। তোদের কাছে যদি বাড়িতে কম্পিউটার না থাকে মোবাইলও টাইপ করে করতে পারবি। একটুখানি হার্ডওয়ার্ক করলেই কিন্তু সব সম্ভব, কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই, ঠিক আছে? ইচ্ছা থাকলেই কিন্তু সব কিছুই সম্ভব, এবং কোডিং শেখাটা কোনো বড় ব্যাপার নয়। কোডিং শিখে গেলে কিন্তু জব অপরচুনিটিস, চাকরির অপরচুনিটি অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? তোদের নানা রকম পরীক্ষাও হয়, তোরা জানিস। আমি ইনস্টাগ্রামে অনেক সময় বলি, তোরা যদি আমার ইনস্টাগ্রামটা না ফলো করে থাকিস তাহলে অবশ্যই ফলো করে রাখিস, নিচে ওই আইডিটা দিয়ে রাখছি। তো অনলাইন কোর্সেসও আমি মাঝে মাঝে করি, অনলাইন ব্যাচও চলে, তো সেগুলো তোরা জয়েন করতে পারিস। তো মেন মিশনটা হচ্ছে যে সবাইকে বোঝানো যে টেকনোলজি, কোডিং, সায়েন্স এগুলোকে কিন্তু আমাদের শিখতেই হবে। আগামী দিনের ভবিষ্যৎটা কিন্তু অন্যরকম হতে চলেছে। সেখানে একটুখানি যদি আমাদের টেকনোলজির জিনিসপত্রগুলো না শিখি আমরা, তাহলে কিন্তু অনেক পিছনে চলে যাব। আর এমনিও পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটাই পিছনে চলে গেছে। তো যাতে এই অন্ধকার থেকে বার করা যায়, তাই জন্য এই মিশনটা আমরা শুরু করেছি। এবং যেটা তোদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি যে বাংলাকে অন্ধকার থেকে বার করতেই হবে, আর সেটাতে তোরা আমাকে সাহায্য করবি এই ভিডিওটাকে চারিদিকে দিকে বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে সবাই ফ্রিলি, অ্যাক্সেসিবলভাবে এবং সঠিকভাবে শিখতে পারে কোডিংটা। ওকে, তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।